যুদ্ধ মানেই লড়াই, যুদ্ধ মানেই মৃত্যু। তবে প্রত্যেক সেনাই আমাদের গর্ব, কারণ একজন সেনা তার দেশের জন্য লড়াই করে। সে তার পরিবার থেকে দূরে থাকে, এমনকি প্রয়োজন হলে তার জীবন দিতেও দ্বিতীয়বার ভাবে না, আর দেশের স্বার্থে কখনোই শত্রুর কাছে নত হয় না। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কিছু দুঃসাহসী সেনাদের কাহিনী শুনবো। তাই বেশি কথা না বলে চলুন মুভি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা জাং হানসুকে দেখি, যে তার টিম নিয়ে কমরেড পার্ক নাম চুনের কাছে আসে, আর সে এখানে পার্ক নাম চুনের সাথে কথা বলে কিছুটা ফ্রেন্ডলি হবার চেষ্টা করে। এরপর পার্ক কিছু বুঝে ওঠার আগেই হানসু তার উপর হামলা করে আর তাকে বলে, তোর জায়গায় ইনচুয়ান আমরা যাব। পরে পার্ক আর তার টিমকে মেরে তাদের লাশ চলতি ট্রেন থেকে নদীতে ফেলে দেয়। এরপর জাং হানসু কমরেড পার্ক নাম চুন সেজে ইনচুয়ান আসে। এখানে তাদেরকে রিসিভ করার জন্য ইউটিনেন ইউনজে আসে। আসলে জাং হানসু মূলত একজন সাউথ কোরিয়ান সোলজার, আর 2 মাস আগে উত্তর কোরিয়া ইনচুয়ান দখল করেছে, আর তাই পিয়ংইয়ং থেকে পার্ক নাম চুনকে পাঠানো হয়েছে এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা দেখার জন্য। তাই জাং হানসু পার্কে মেরে তার জায়গায় এখানে এসেছে একটি বিশেষ তথ্য সংগ্রহ করার জন্য। হানসু এখানে দেখতে পায় রাস্তার পাশের প্রতিটা খাম্বার সাথে কাউকে না কাউকে মেরে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখেছে। মানে উত্তর কোরিয়ার সোলজাররা খুবই নিষ্ঠুর আর ভয়ানক ছিল। এরপর আমরা জেনারেল ম্যাক আধারকে দেখি, যে কিনা ইনচুয়ানে হামলা করার প্রস্তুতি নিচ্ছিল, কারণ সে উত্তর কোরিয়া থেকে ইনচুয়ানকে দখল মুক্ত করতে চায়। এখানে ম্যাক আধার জানতে পারে ইনচুয়ান বর্তমানে ডিফেন্স কমান্ডার লেমগেজিনের আন্ডারে আছে, আর লেমগেজিন খুবই নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিল। সে নন কমিউনিস্টদের একেবারেই সহ্য করত না, আর এই হলো ডিফেন্স কমান্ডার লেমগেজিন। এখানে কমরেড ইউনজে হানসুকে বুঝিয়ে দিচ্ছিল যে কোন কোন জায়গায় তারা সেনা মোতায়েন করেছে আর কোন কোন জায়গায় তারা আর্টিলারি গান বসিয়েছে। তবে হানসু বলে, আপনারা কি লেভেল মাইন বসাননি? এটা শুনে ইউনজে আর কিছুই বলে না, কারণ এটা একটি অতি গোপনীয় বিষয় ছিল। এখানে হানসুর লেভেল মাইনের ব্যাপারে জানতে চাওয়াটা লেমগেজিনের মনে কিছুটা সন্দেহ জন্ম দেয়। সে বলে, আমরা বহু জায়গায় লেভেল মাইন বসিয়েছি। হানসু ইউনজের কাছে মাইনের লোকেশন দেখতে চায়, তবে এটা শুনে লেমগেজিন কিছুটা বিরক্ত হয়। সে বলে, ওটা আমি নিজেই দেখাবো, তবে শুধু সুপ্রিম কমান্ডারকে, আপনাকে নয়। এবার হানসু তাদের রুমে আসে। তারা প্রথমে রুমটাকে খুব ভালোভাবে চেক করে নেয়। পরে হানসু বংপুকে বলে, ওদের ট্রান্সমিশন খোঁজ করো আর এই রিপোর্টটা পাঠিয়ে দাও। বংপু হানসুর কথা মতো রিপোর্টটি একজনের কাছে পাঠিয়ে দেয়, যার চেহারা আমাদেরকে দেখানো হয় না, তবে সে আবার রিপোর্টটি কেলো ইনচুয়ান অফিসে পাঠায়। আর এখানে আমরা সিওজিন চুনকে দেখি। সিওজিন আবার রিপোর্টটি ডাইরেক্ট ম্যাক আথারের অফিসে পাঠায়। ম্যাক আথার এখানে অর্ডার দেয়, যেভাবেই হোক লেভেল মাইনের সঠিক লোকেশন বের করতে হবে। এদিকে লেমগেজিন হানসুকে একটি পার্টিতে ইনভাইট করে। যাওয়ার পথে তারা বালমেডো লাইট হাউস দেখতে পায়, আর এই লাইট হাউসের আশপাশের সব জায়গায় লেভেল মাইন বিছানো ছিল। এখানে লেমগেজিন হানসুকে ইনচুয়ান হসপিটালের স্টাফদের সাথে পরিচয় করিয়ে দেয়। আর এখানে আমরা কমরেড হানকে দেখি। এখানে হানসুর কথাবার্তা শুনে লেমগেজিনের সন্দেহ আরো বেড়ে যায়, তাই সে হানসুর কাছে তাদের পাসওয়ার্ড জানতে চায়। আসলে উত্তর কোরিয়ার অফিসারদের একটি গোপন পাসওয়ার্ড ছিল, তবে হানসু এখানে সঠিকভাবে পাসওয়ার্ড লিখে দেয়। কিন্তু পাসওয়ার্ড সঠিক হলেও লেমগেজিনের সন্দেহ দূর হয় না, তাই সে হেড অফিসের এক লেডি অফিসারের কাছে পার্ক নাম চুনের ব্যাপারে জানতে চায়। আর এই লেডি অফিসার বলে, কমরেড পার্ক নাম চুনের গলার পাশে ছুরির আঘাতের চিহ্ন আছে। এরপর আমরা জয়সুক জনকে দেখি, আর জয়সুক মূলত কমরেড হানের আঙ্কেল ছিল। এখানে লেমগেজিন আঙ্কেলকে একটি ঘড়ি গিফট করে, যেটা পেয়ে আঙ্কেল অনেক খুশি হয়। এদিকে হানসু অনেক টেনশনে ছিল কিভাবে লেভেল মাইনের লোকেশন বের করা যায়, কারণ লেমগেজিন তাদেরকে কোনোভাবেই মাইনের লোকেশন বলবে না। তাই পরের দিন হানসু তার টিম নিয়ে ইমার্জেন্সি ইন্সপেকশনের কথা বলে সব জায়গায় লেভেল মাইনের চার্ট খুঁজতে থাকে, তবে এতে কোনো লাভ হয় না। এরপর হানসু লেমগেজিনের কাছে আসে আর তাকে ডাইরেক্ট লেভেল মাইনের ব্যাপারে প্রশ্ন করে। লেমগেজিন বলে, আপনার লেভেল মাইনের ব্যাপারে জানার এত আগ্রহ কেন? হানসু বলে, এখানে সব ঠিক আছে কিনা এটা দেখার জন্যই আমাকে পাঠিয়েছে, তবে আপনি কেন মাইনের ব্যাপারে কিছুই বলছেন না? আপনি কোথাও আবার ঝামেলা করেননি তো? এটা শুনে লেমগেজিন প্রচন্ড রেগে যায়, আর সে এখানে হানসুর গলায় আঘাতের সেই চিহ্নটা চেক করে নেয়। তবে অদ্ভুতভাবে হানসুর গলায়ও ঠিক একই রকম আঘাতের চিহ্ন ছিল, যেটা পার্ক নাম চুনের গলায় ছিল। মানে হানসু এখানে সব দিক থেকেই প্রস্তুতি নিয়ে এসেছে। পরে হানসুর গলায় আঘাতের চিহ্ন দেখে লেমগেজিনের সমস্ত সন্দেহ দূর হয়ে যায়, আর সে এখানে হানসুর সাথে অনেকটা ফ্রেন্ডলি হবার চেষ্টা করে।
পরে সে হানসুকে ড্রিঙ্ক অফার করে। লেমগিজিন বলে, কি মনে হয় ম্যাক আথার কোথায় হামলা করবে? আমি মনে করি ইনচুয়ানই হামলা করবে, তবে পিয়ং ইয়ং এ বসা বেকুবগুলো বুঝতেছে না। হানসু বলে, হেডকোয়ার্টার তো মনে করে ইনচুয়ানে হামলা হবে না, তবে আমার মনে হয় ম্যাক আথার ইনচুয়ানই আসবে। আপনি কি জানেন আমেরিকানরা ইনচুয়ান জেতার সম্ভাবনা কততে কত দেখে? লেমগিজিন বলে 5000-এ একবার। হানসু বলে, ওদের জন্য এটা অসম্ভব, তবুও ম্যাক আথার কেন ইনচুয়ানে আসতে চায়? এটা শুনে লেমগিজিন কিছুটা চিন্তায় পড়ে যায়। হানসুর কাছে মেসেজ আসে 10ই সেপ্টেম্বর রাত 9টার আগে লেভেল মাইনের চার্ট হাসিল করতে হবে। তবে তারা সব জায়গায় খোঁজার পরও কোথাও চার্ট পায়নি। এখন শুধু ওদের অফিস রুম চেক করা বাকি আছে। তাই হানসু এখানে ভীষণ চিন্তায় পড়ে যায়। পরে হানসু আঙ্কেলের সাথে দেখা করে, আর এখানে আমরা বুঝতে পারি আঙ্কেলও একজন সাউথ কোরিয়ান জাসুস ছিল। হানসু বলে, আমরা লেভেল মাইন চার্ট নিয়ে আসবো, আপনি শুধু এখান থেকে যাওয়ার জন্য একটি বোর্ডের ব্যবস্থা করে দিবেন। আঙ্কেল জানতে চায় তারা কখন আসবে। হানসু বলে, আগামীকাল রাত 12টায়। আঙ্কেল বলে, ঠিক আছে। চার্ট পাওয়ার সাথে সাথে ইয়াংহুং আইল্যান্ডে চলে যাবে। ওখানে ক্যাপ্টেন সিওজিন তার ইউনিট নিয়ে অপেক্ষা করবে। সাথে সে হানসুকে সাবধান করে দেয়, কারণ লেমগিজিন খুবই নিষ্ঠুর ছিল। এরপর রাতের বেলা হানসু তার মা বাবাকে খুব মিস করে। তখন সুননা তার কাছে এসে বলে, আমি কি আমার বাচ্চাদের একটু দেখে আসবো? আমার ওয়াইফ পাশের মার্কেটেই সবজি বিক্রি করে। তবে হানসু বলে, এই মিশন সফল হলেই যুদ্ধ শেষ হয়ে যাবে, আর একটু অপেক্ষা করো। পরে সুননাও হানসুর কথা মেনে নেয়। এখানে হানসুর সুননার জন্য খারাপ লাগে, তবে তার কিছু করার ছিল না। পরের দিন হানসু প্ল্যান করে আজকের মধ্যেই লেমগিজিনের অফিস থেকে মাইনের চার্ট চুরি করতে হবে। তাই সে সবাইকে যার যার কাজ বুঝিয়ে দেয়। এখানে হানসু লেমগিজিন আর ইউনজেকে বিজি রাখবে, আর বংবু গাড়ির ব্যবস্থা করবে। সুননা গার্ডদের বিজি রাখবে। জো জানালা দিয়ে লেমগিজিনের অফিসে ঢুকবে, আর বাকি সবাই আরো বন্দুকের ব্যবস্থা করবে। পরে সবাই তাদের ঘড়ির টাইম মিলিয়ে নেয়। এরপর প্ল্যান মোতাবেক সুননা গার্ডদের বিজি রাখে, আর এর ফাঁকে জো লেমগিজিনের অফিসে ঢুকে পড়ে। আর হানসু লেমগিজিন আর ইউনজের সাথে থাকে। তবে ইউনজে অফিসের কথা বলে এখান থেকে চলে যেতে চায়। হানসু তাকে আরো কিছু সময় এখানে রাখার চেষ্টা করে, তবে তাতে কোনো লাভ হয় না। তাই এখানে সবাই প্রচন্ড চিন্তায় পড়ে যায়। ওদিকে জো এখনো চার্ট খুঁজে পায়নি। এদিকে ইউনজে চলে এসেছে। বংপু ইউনজেকে দেখে গ্লাস ব্যবহার করে জোকে সিগন্যাল দেয়, তবে জো সিগন্যাল দেখতে পায় না। সে লকার খোলার চেষ্টা করছিল। এদিকে ইউনজেকে দেখে সুননা ঘাবড়ে যায়, তবে সে নিজেকে সামলে নেয় আর উচ্চ স্বরে বলে, কমরেড ইউনজে, আপনি এই সময় এখানে? এটা শুনে জো সাবধান হয়ে যায়। ইউনজে গার্ডদের যার যার পজিশন নিতে বলে। এরপর সে সোজা অফিস রুমে যায়। জো লুকিয়ে পড়ে। সুননা পিছন দিয়ে ইউনজেকে গান পয়েন্টে নিয়ে নেয়। এদিকে হানসু ঘড়ি টাইম দেখতেছিল। ইউনজেকে দিয়ে লকার খোলায়, আর ফাইনালি তারা চার্ট পেয়ে যায়। চার্ট দেখে তারা অনেক খুশি হয়, আর এই সুযোগে ইউনজে এখান থেকে পালানোর চেষ্টা করে। তখন সুননা ইয়নের পায়ে শুট করে। এরপর এখানে গোলাগুলি শুরু হয়। গার্ডরা চারো দিক থেকে তাদের উপর শুট করতে থাকে। তখন আবার ইউনজে চার্টে আগুন ধরিয়ে দেয়। জো চার্ট বাঁচানোর চেষ্টা করে। ঠিক তখনই ইউনজে জোকে শুট করে দেয়। জো এখানে মারা যায়। সুননা কোন রকম এখান থেকে পালাতে সক্ষম হয়, তবে ততক্ষণে চার্ট পুরে ছাই হয়ে যায়। এদিকে লেমগিজেনের কাছে ফোন আসে, আর তাকে ইউনজে সবকিছু বলে দেয়। হানসু বুঝে ফেলে তারা ধরা পড়ে গেছে। লেমগিজেন রাগে ফুঁসতে থাকে। সবার চোখে মুখে ভয় ভেসে ওঠে। লেমগিজেন শান্ত হয়ে হানসুর কাছে এসে বসে, আর সে হানসুকে বলে, পার্ক নামচুন একটি জনপ্রিয় ঘটনা যেটা সোভিয়েত ফ্যাকশনের সব মেম্বাররাই জানে। এক মেম্বারকে অর্ডার দেওয়া হয় তার নন কমিউনিস্ট বাবাকে মেরে ফেলার, তবে সে তার বাবাকে মারতে পারে না। তখন তার বন্ধুই তার বাবাকে শুট করে মেরে ফেলে। ফলে ও প্রচন্ড রেগে যেয়ে ওর বন্ধুকে মেরে ফেলে। এরপর ও সাউথ কোরিয়ায় পালিয়ে যায়। আমি সোভিয়েতের প্রত্যেক মেম্বারকে চিনি, তবে ওই গাদ্দারের চেহারাটা আমার মনে পড়ছে না। ওর নাম যেন কি ছিল? হানসু একটু চুপ থেকে বলে, ওর নাম ছিল জাং হানসু। তখন লেমগিজিন রেগে বলে, তাহলে জাং হানসু তুমি এখানে কি করছো? এটা বলি লেমগিজিন তার দিকে বন্দুক তাক করে। সবাই এখানে হানসুকে ঘিরে ফেলে। এই পরিস্থিতি দেখে হানসুর টিমের দুইজন এলোপাতাড়ি শুট করতে থাকে। এরপর এখানে এক ভয়ানক পরিস্থিতি তৈরি হয়। হানসু তার টিমের লোকদের সেভ করার চেষ্টা করে। ওদিকে বাহির থেকে অনেক সোলজাররা চলে আসে। হানসু তাদেরকে বলে, শত্রুরা ভিতরে আছে, কমান্ডারকে বাঁচাও। এটা বলে তাদেরকে ভিতরে ঢুকতে দেয়। এরপর হানসু পিছন দিয়ে সবাইকে শুট করে মেরে ফেলে। ততক্ষণে সুননাও চলে আসে। এখানে হানসুকে বাঁচাতে যে সিডডং এর পিঠ গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। সুননা জোর করে হানসুকে গাড়িতে ওঠায়। সিডডং তারপরও ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে। ইভেন সে মাটিতে পড়ে যাওয়ার পরও শুট করতে থাকে, যতক্ষণে না বন্দুকের গুলি শেষ হয়। লেমগিজিন বাইরে আসলে তাদেরকে আর ধরতে পারে না। এরপর
সে রাগের মাথায় তার অফিসারদেরকে শুট করে মেরে ফেলে। তখন আবার দুইজন সিভিলিয়ানসকে ধরে আনে, কারণ তাদের কাছে অস্ত্র পাওয়া গেছে। লেম গিজিন কোনো কথা না বলেই একজনকে শুট করে দেয়। এটা দেখে দ্বিতীয়জন ভয়ে কাঁপতে থাকে, আর তার কাছ থেকে লেম গিজিন কমরেড হানের আঙ্কেলের ব্যাপারে জানতে পারে। এদিকে আঙ্কেল হানসু আর তার টিমকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছিল। আর এখানে আমরা সিস্টার ইয়নকে দেখি, যে কিনা কেলো ইনচুয়ান টিমের মেম্বার ছিল, আর তারা দুই ভাই বোনই একসাথে ছিল। এদিকে জেনারেল ল্যান্ডেনবার্গ ম্যাক আথারের কাছে আসে, আর সে প্রেসিডেন্ট ট্রুম্যানের একটি মেসেজ তাকে দেয়। প্রথমত, এই যুদ্ধে চাইনিজদের সাথে নেওয়া যাবে না, আর দ্বিতীয়ত একটি নির্দিষ্ট জায়গা দেখিয়ে দেয় যেখান পর্যন্ত পৌঁছালেই যুদ্ধ শেষ হবে। তবে এতে ম্যাক আথার রেগে যায়। সে বলে কমিউনিজমদের এইরকম ছোটখাটো লড়াই দিয়ে কোনো দিনই থামানো যাবে না। ল্যান্ডেনবার্গ বলে, আপনি ইনচুয়ানে কেন হামলা করতে চান? এর কারণ কি আপনি ওখানকার রাষ্ট্রপতি হতে চান? ম্যাক আথার বলে, তোমার মনে হচ্ছে আমি রাষ্ট্রপতি হওয়ার জন্য ইনচুয়ান যেতে চাই? সে এখানে কিছুটা রেগে যায়। সে বলে, আমি আমার জীবনের 50 বছর যুদ্ধের ময়দানে কাটিয়েছি, তাই না আমাকে কিছু শিখাতে এসো, না আমার সিদ্ধান্তের উপর প্রশ্ন তোলো। আমি ভালো করেই জানি কিভাবে জিততে হয়। এখানে ম্যাক আথারের পিছনের একটি ঘটনা মনে পড়ে, যেখানে সে হানসুকে প্রশ্ন করেছিল, তুমি এই অপারেশনের দায়িত্ব কেন নিতে চাও? হানসু বলেছিল, আমি আমার মাকে বাঁচাতে চাই। পরে আরো একটি প্রশ্ন করে, তুমি যুদ্ধের পর কি করবে? হানসু বলে, এক রাত শান্তিতে ঘুমাবো। এটা শুনে ম্যাক আথার হেসে দেয়। পরে সে হানসুর কাছে ওয়াদা করে সে অবশ্যই ইনচুয়ান আসবে, সে যেন তার জন্য রাস্তা খুলে দেয়। হানসু বলে, আমি ইনচুয়ানে আপনার জন্য অপেক্ষা করব। এদিকে আঙ্কেল হানসুদের তার বাসায় নিয়ে আসে। তার বাসার নিচে একটি সিক্রেট রুম ছিল, তবে এখানে কমরেড হান তার আঙ্কেলকে এদের সাহায্য করতে বারণ করে। পরে আঙ্কেল বাধ্য হয়ে হানকে বেঁধে রাখে। এছাড়া তার কাছে আর কোনো রাস্তা ছিল না, কারণ এখন তাকে যতই বুঝাক না কেন তাতে কোনো লাভ হবে না। আঙ্কেল এই রুম থেকে বের হওয়ার সিক্রেট রাস্তা আর বাইরের নজর রাখার জন্য জায়গা দেখিয়ে দেয়, আর তাদেরকে এখানে সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলে। হানসু তাকে কেলো ইনচুয়ানের ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করতে বলে। এরপর আঙ্কেল তার সেলুনে আসে, আর সে কেলো ইনচুয়ানে যোগাযোগ করার চেষ্টা করে। তবে এখানে আগে থেকে লেম গিজিন উপস্থিত ছিল। আঙ্কেল এখানে ধরা পড়ে যায়। এদিকে হানসু কমরেড হানকে বলে, এর আগে আমিও একজন কমিউনিস্ট ছিলাম। একটা কথা আছে, গাছের গোড়া যদি পৌঁছে যায় তাহলে গাছে ফল কিভাবে আসবে? একদিন আমার কমান্ডার একজন নন কমিউনিস্টকে ধরে আনে, আর আমাকে একটি গান দিয়ে বলে ওকে শুট করো। কিন্তু নন কমিউনিস্ট লোকটা আমার বাবা ছিল। এটা শুনে সবাই থমকে যায়। হানসু বলে, আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। ঠিক তখনই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আমার বাবাকে শুট করে মেরে ফেলে, আর আমি যখন ওর দিকে তাকাই তখন ও অনেক খুশি ছিল। ও আমাকে বলল বিচার দ্বারা সম্পর্কের চেয়ে অনেক বড়। সবাই হানসুর কথা শুনে স্তব্ধ হয়ে যায়। হানসু কমরেড হানকে বলে, তোমাকেও মিথ্যা বলা হয়েছে। ঠিক তখনই লেম গিজিন আঙ্কেলকে নিয়ে এখানে চলে আসে, যদিও তারা তাদেরকে খুঁজে পায় না। ওদিকে নিচে কমরেড হান নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছিল। লেম গিজিন আঙ্কেলকে বলে, এখনো সময় আছে, বলে দাও ওদেরকে কোথায় রেখেছো। তবে আঙ্কেল কিছুই বলে না। পরে লেম গিজিনের লোকেরা আশপাশের সবাইকে জাগিয়ে তোলে, আর আঙ্কেলকে জনসম্মুখে বেঁধে রাখে। কমরেড হান হানসুকে অনুরোধ করে সে যেন আঙ্কেলকে বাঁচায়, তবে হানসু কি করবে বুঝতে পারে না। কমরেড হান বলে, আমাকে যেতে দাও, আমি বললে কমান্ডার আমার কথা শুনবে। সুননা বলে, না, তোমার কারণে আমরা সবাই মারা যাব। কমরেড হান বলে, আমি তোমাদের ব্যাপারে কিছুই বলবো না, প্লিজ আমাকে যেতে দাও। এখানে হানসু আঙ্কেলের জন্য কিছুই করতে পারছিল না। সে এখানে কমরেড হানকে যেতে দেয়। কমরেড হান তার সর্বোচ্চ দিয়ে দৌড়াতে থাকে। এদিকে লেম গিজিন আঙ্কেলের দিকে বন্দুক তাক করে, আর তার কাছে শেষবারের মতো হানসুর ঠিকানা জানতে চায়। হানসু সবকিছুই দেখতেছিল। হান কাছাকাছি চলে আসে, ঠিক তখনই লেম গিজিন শুট করে দেয়। এটা দেখে হানসুর প্রচন্ড খারাপ লাগে। সে এখানে কিছুই করতে পারলো না। হান তার আঙ্কেলের মৃত দেহ দেখে চিৎকার দিয়ে ওঠে। এখানে তারা কমরেড হানকেও মারধর করে, আর হানসুর ঠিকানা জানতে চায়। পরে লেম গিজিন হানকে ছেড়ে দিতে বলে, কারণ হানের জন্য লেম গিজিনের মনে আগে থেকেই সব কর্নার ছিল। কমরেড হান এখানে একেবারেই ভেঙে পড়ে। এরপর সেই সিক্রেট রাস্তা দিয়ে কেলো ইনচুয়ানের ক্যাপ্টেন সিওজিন চুন আসে, আর সে প্রথমে জানতে চায় এখানে জাং হানসুকে। পরে সে হানসুকে বলে, 3 দিন পর এখানে ল্যান্ডিং অপারেশন শুরু হবে। লেভেল মাইনের চার্ট তো পুড়ে গেছে, তাই তোমাকে অন্য কোনো রাস্তা বের করতে হবে মাইনের লোকেশন জানার জন্য। এটা শুনে সুননা প্রচন্ড রেগে যায়। সে বলে, তুমি তো সহজেই বলে দিলে, কিন্তু তুমি কি আমাদের অবস্থা দেখতেছো না? এখানে তাদের নিজেদের মধ্যেই ঝগড়া শুরু হয়। হানসু সবাইকে শান্ত করে, আর সে বলে, যত যাই হোক না কেন আমাদের এই মিশন কমপ্লিট করতে হবে। হানসু বলে, ইউনজে মাইনের ব্যাপারে সবকিছু জানে, তাই আমাদের ইউনজেকে কিডন্যাপ করতে হবে। এরপর তারা প্ল্যান করে ইউনজে যে রুমে আছে সেখান থেকে তাকে এক্স রে রুমে নিয়ে আসতে হবে, আর ওখান থেকেই আমরা ওকে কিডন্যাপ করব।
এরপর এই জায়গাটা বন্ধ করে দিতে হবে, আর এটা খুবই জরুরি। তখন তেজু বলে এই কাজটা আমি করব। ইয়ান মাস্টার বলে আমিও ওর সাথে থাকবো। হানসু বলে ঠিক আছে, আমরা যদি 8:50 মধ্যে না আসি তাহলে বুঝবে আমরা ধরা পড়ে গেছি, তাই বাকি সবাই এখান থেকে চলে যাবে। পরে সিওজিন বলে ইউনজেকে তার রুম থেকে এক্স রে রুমে কিভাবে নিয়ে আসবে। হানসু বলে এই ব্যাপারেও আমি ভেবে রেখেছি। এদিকে কমরেড হানের আঙ্কেল গাদ্দার হওয়ায় তার কলিগরা তাকে ঘৃণার নজরে দেখে। একজন তো তার মুখে থুথু মেরে দেয়। হান এখানে প্রচন্ড কষ্ট পায়। ওদিকে হানসু তার টিম নিয়ে হসপিটালের দিকেই আসতেছিল। হানসু সুনোনাকে দেখে গাড়ি থামাতে বলে। পরে সিস্টার ইউন সুনোনার ওয়াইফের কাছে আসে, আর হানসু তার মাকে দেখতে আসে। তবে সে তার মার কাছে যায় না, সে দূর থেকে দেখেই চলে আসে। আর এদিকে সিস্টার ইউন সুনোনার ওয়াইফকে সুনোনার কাছে নিয়ে আসে। সুনোনার মোট 4 সন্তান, যার মধ্যে একজন দুধের শিশু ছিল। সুনোনা তার সন্তানকে দেখে কান্নায় ভেঙে পড়ে, আর বাকি সবাই বাচ্চাটাকে দেখে এত বিপদের মধ্যেও তাদের মুখে হাসি ফুটে ওঠে। যাওয়ার সময় সুনোনার কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। হানসু তাড়াতাড়ি এখান থেকে যেতে বলে। এদিকে হান ইউনজের রুমে আসে। ওদিকে হানসু কিছু স্টাফকে বেহুশ করে তাদের ইউনিফর্ম পরে নেয়। এদিকে লেমগিজিনও হসপিটালে আসে। হানসু রুম থেকে বের হলেই লেমগিজিনের সামনে পড়ে, তবে লেমগিজিন তাদেরকে চিনতে পারে না। পরে লেমগিজিন ইউনজের ক্যাবিনে আসে, আর এখানে হানকে দেখে বলে তোমার আঙ্কেল ভুল রাস্তা বেছে নিয়েছিল। তবে হান এখানে কোনো উত্তর দেয় না। সে ইউনজেকে ঘুমের মেডিসিন দেয়, আর তাকে এখান থেকে বের করতে চায়। লেমগিজিন বলে ওকে কোথায় নিয়ে যাচ্ছ? হান বলে ওনার এক্সরে করতে হবে। এখানে লেমগিজিনও তার সাহায্য করতে চায়, কিন্তু হান বলে আমি একাই পারবো। বের হবার আগে সে লেমগিজিনকে বলে আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, আপনি কি এখানে আমার জন্য একটু অপেক্ষা করবেন? লেমগিজিন বলে ঠিক আছে, তুমি আসো। এরপর হান রুম থেকে বের হওয়ার সাথে সাথে হানসু ইউনজেকে নিয়ে পালাতে থাকে, আর হানকেও তাদের সাথে আসতে বলে। হান বুঝতে পারে না সে কি করবে। পরে সেও হানসুদের সাথে যায়, তবে যাওয়ার সময় গার্ড তাদের দেখে ফেলে, আর এখানে গোলাগুলি শুরু হয়। গুলির আওয়াজ শুনে লেমগিজিন বের হয়ে আসে। পরে সে হানসুকে দেখে তার উপর শুট করতে থাকে। তারা অনেক কষ্টে তাদের গাড়িতে উঠতে সক্ষম হয়, তবে লেমগিজিন তার ফোর্স নিয়ে তাদের পিছু করতে থাকে। হানসু মেশিন গান দিয়ে শুট করতে থাকে। সুনোনা পেট্রোলের ভিতরে বোম ঢুকিয়ে একের পর এক ছুটতে থাকে, তবে লেমগিজিন কোনোভাবেই তাদের পিছু ছাড়ে না। তখন আবার একজন তাদের গাড়িতে ঢুকে পড়ে। এতে করে হান গাড়ি থেকে পড়ে যায়, যদিও হানসু তাকে ধরে ফেলে আর অনেক কষ্টে তাকে গাড়িতে উঠাতে সক্ষম হয়। এদিকে গাড়িতে উঠে পড়া সোলজারটা খুবই দক্ষ ছিল, তার সাথে কেউ পেরে ওঠে না। পরে সে হানসুকে নিয়ে গাড়ি থেকে পড়ে যায়। এখানে হানসুও এর সাথে লড়াই করে পারে না, তবে সে কোনোভাবে একে বেহুশ করে ফেলে। পরে সে অন্য আরেকটি সোলজারকে শুট করে তার বাইক নিয়ে নেয়। এদিকে প্ল্যান মোতাবেক ইয়ান মাস্টার রাস্তা ব্লক করে দেয়, তবে এতে সে প্রচন্ড আহত হয়ে যায়। তেজু তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না, বরং তারা দুজনই ধরা পড়ে যায়। এদিকে হানসু সময় মতো এখান থেকে বেরিয়ে যায়। হানসুকে দেখে কমরেড হান এক স্বস্তির নিঃশ্বাস ফেলে। পরে সিউজিন তার টিম নিয়ে লেমগিজিনের সোলজারদের আটকে দেয়। সিউজিন এখানে অনবরত শুট করতে থাকে, তবে এদিকে সিস্টার ইউন গুলিবিদ্ধ হয়, আর সে গাড়িতে বসি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার ভাই এখানে অঝরে কাঁদতে থাকে। পরে সবাই সিস্টার ইউনকে সসম্মানে দাফন করে। হানসু সিউজনের কাছে তার লোকদের ব্যাপারে জানতে চায়, তবে সিউজনের কাছে কোনো খবর ছিল না। পরে ইউনজে বলে তোমরা আমার সাথে কি করবে? এখানে ইউনজে প্রচন্ড ভয়ে ছিল। সে বলে তোমরা আমাকে মেরো না, আমি তোমাদেরকে অনেক খবর দিতে পারবো। মাইন তো কিছুই না, বালমেরোতে অনেক ভয়ানক কিছু হতে যাচ্ছে। এরপর এখানে আমেরিকান বিমান এসে ইউনজেকে ঝুলন্ত অবস্থায় নিয়ে যায়। এদিকে ম্যাকাতার হামলা করার জন্য রওনা দিবে, তাই সে হানসুদের কাছে একটি মেসেজ পাঠাতে বলে 15 সেপ্টেম্বর রাত 12টার আগে আমরা ওখানে পৌঁছাবো, তাই তারা যেন লাইট হাউসের লাইট জ্বালিয়ে সিগন্যাল দেয়। পরে এই মেসেজ সিউজেনের কাছে আসে। সিউজেন বলে ইউনজের কাছ থেকে তারা লেভেল মাইনের লোকেশন জেনে নিয়েছে। আমাদের পরবর্তী মিশন হলো আগামীকাল রাত 10টার আগে আমাদের বালমেডো লাইট হাউস দখল করতে হবে। হানসু বলে এর মানে আমাদের লাইট হাউসের লাইট জ্বালাতে হবে। সিউজেন বলে হ্যাঁ, কেন, কি হয়েছে? হানসু বলে তোমার জানা মতে ওখানে কতজন গার্ড থাকতে পারে? সিউজিন বলে 2টা ইউনিট মিলিয়ে 20 জন হতে পারে। হানসু বলে কিন্তু ইউনজে বলেছিল বালমেডোতে অনেক ভয়ানক কিছু হতে যাচ্ছে, তাই আমি নিজে ওখানে যেয়ে চেক করতে চাই। ঠিক তখনই লেমগিজিন তেজু আর ইয়ান মাস্টারকে প্রকাশ্যে মারার জন্য নিয়ে আসে। এখানে তাদের উপর এতটাই টর্চার করা হয়েছিল যে তাদের দিকে তাকানো যাচ্ছিল না। মানে লেমগিজিনের সেনারা মানুষ রূপী হায়না ছিল। পরে লেমগিজিন ইশারা করলে প্রথমে ইয়ান মাস্টারকে শুট করে, এরপর তেজুকে শুট করে। এই দৃশ্য দেখে হানসু রাগে ফুঁসতে থাকে, আর বাকি সবাই কান্নায় ভেঙে পড়ে। মানে এখানে সিনটা সহ্য করার মতো ছিল না। ওদিকে ম্যাকাথার ইনচুয়ানের
দিকেই আসতেছিল। তবে সমুদ্রে ভয়ঙ্কর তুফান শুরু হয়, যেটা ভেদ করা তাদের জন্য অসম্ভব হয়ে যাচ্ছিল। কিন্তু ম্যাকআথার হার মানে না, সে সামনের দিকেই আগাতে বলে। এদিকে হানসু আর বাকি সবাই বালমেডো যাওয়ার প্রস্তুতি নেয়। ওদিকে ম্যাকআথার অবশেষে ইনচুয়ানে আসতে সক্ষম হয়। সে হামলা করার জন্য রেডি হতে বলে, আর সে বলার সাথে সাথে হামলা শুরু হয়ে যায়। হামলার তীব্রতা খুবই ভয়াবহ ছিল, তবে এতে লেমগিজিন মোটেও চিন্তিত হয় না, বরং তাকে দেখে মনে হচ্ছিল সে এমনটাই চাচ্ছিল যে ম্যাকআথার এখানে হামলা করুক। তার মাথায় এখানে এক ভয়ানক প্ল্যান ছিল, যেটা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে হানসু বালমেডো যাবে, আর সিওজিন তার টিম নিয়ে লাইট হাউসে যাবে। যাওয়ার আগে হানসু হানকে বলে যায়, আমি অবশ্যই ফিরে আসব। পরে হানসু, সুনোনা আর বংপু বালমেডোর দিকে যায়। এদিকে ম্যাকআথার অনবরত হামলা করেই যাচ্ছিল। এদিকে সিওজিন লাইট হাউসের গার্ডদের উপর হামলা করে, আর ওদিকে হানসু বালমেডো চেক পয়েন্টে হামলা করে, আর এখানে সবাইকে মেরে একটি ট্যাঙ্ক নিয়ে সামনের দিকে আগাতে থাকে। আর এদিকে লেমগিজিন তার পুরো ফোর্স নিয়ে অপেক্ষা করছিল কখন ম্যাকআথার তার আর্টিলারি অ্যাটাক বন্ধ করবে। এদিকে সিওজিন সব গার্ডদের মেরে লাইট হাউসের লাইট জ্বালাতে সক্ষম হয়। লাইট জ্বলতে দেখে ম্যাকআথার বুঝতে পারে ইনচুয়ানের রাস্তা সাফ হয়েছে, তাই সে ফায়ারিং বন্ধ করতে বলে, আর প্রথমে অল্প কিছু লোক কিনারার দিকে যেতে বলে। এদিকে লেমগিজিন তাদের আসতে দেখে খুশি হয়, কারণ সে তো এটাই চাচ্ছিল। সে তার সেনাদের হামলার জন্য রেডি হতে বলে। এদিকে হানসু দেখতে পায় লেমগিজিনের সেনারা সব জায়গায় মাইন বিছাচ্ছিল। সুনোনা বলে, জেনারেল ম্যাকআথার কি এই ব্যাপারে কিছু জানে? হানসু বলে, না, তাকে এই ব্যাপারে কিছুই বলা হয়নি। তারা এখানে আসলে সবাই মারা পড়বে। সুনোনা বলে, তাহলে এখন কি করা যায়? আমরা কি মাইন ডেটোনেট করে দিব? হানসু বলে, হ্যাঁ, এটাই আমাদের ডিউটি। হানসু বংপুকে মাইনের দিকে যেতে বলে। তখনই আবার লেমগিজিনের সেনারা ম্যাকআথারের উপর হামলা করে। ম্যাকআথারের সেনারা বলে, আমাদের এই অবস্থায় সামনে যাওয়াটা ঠিক হবে না, আমাদের আরো হামলা করা উচিত। তবে ম্যাকআথার বলে, যতটা সম্ভব স্পিড বাড়াও। হানসু ফায়ারিং দেখে থমকে যায়। সে বংপুকে বলে, কেবল যেখান থেকে ফায়ারিং হয়েছে সেখানে চলো। তখন সুনোনা গাড়ি থেকে নেমে যায়, আর সে একাই মাইন ডেটোনেট করার জন্য মাইনের দিকে যেতে থাকে। সুনোনার এমন সিদ্ধান্তে হানসু কিছুটা অবাক হয়। পরে তারা লেমগিজিনের সেনাদের মধ্যে ঢুকে পড়ে। বংপু ঠিক আর্টিলারি গানের সামনে এসে ট্যাঙ্ক দাঁড় করায়। ওদিকে লেমগিজিন ধারণা করে ম্যাকআথার হয়তো সামনের শিপেই আছে, তাই সে তার সেনাদের সামনের শিপে হামলা করতে বলে। তবে অদ্ভুত বিষয় হলো ম্যাকআথার সামনের শিপই ছিল। এদিকে হানসু আর্টিলারি গানের উপর হামলা করে, তবে হামলাটি ঠিকঠাক মতো হয় না। তখন আবার লেমগিজিন হানসুকে দেখে ফেলে। হানসু আবারও হামলা করার জন্য রিলোড করে, আর এবারের হামলাটি একদম সঠিক জায়গায় যেয়ে লাগে, যার ফলে সমস্ত আর্টিলারি গান ধ্বংস হয়ে যায়, যার মধ্যে লেমগিজিনও ছিল। তবে এখানে বিস্ফোরণের টুকরো বংপুর বুকে যেয়ে লাগে। এরপর এখানকার সমস্ত সেনারা হানসুর উপর শুট করতে থাকে। এদিকে সুনোনা মাইনের কাছে চলে আসে, আর সে একাই এখানে অনেকে মেরে ফেলে। যদিও সে এখানে গুলিতে ঝাঁঝরা হয়ে যায়, তবে সে হার মানে না। সে ঠিকই সমস্ত মাইন ডেটোনেট করে দেয়, আর সে নিজেও এখানে মারা যায়। বিস্ফোরণ দেখে ম্যাকআথারের সেনারা বলে, হয়তো এটা জাং হানসু আর তার টিম করেছে। তারা ম্যাকআথারের কাছে জানতে চায় তারা এখন কি করবে। ম্যাকআথার বলে, অপেক্ষা করো। সেনারা বলে, কিন্তু পানি কমে গেলে সেফ ল্যান্ডিং করা সম্ভব হবে না। তবুও ম্যাকআথার বলে, সিগন্যালের জন্য অপেক্ষা করো। এদিকে হানসু একাই সবার সাথে লড়াই করে যাচ্ছিল। ওদিকে লেমগিজিন এখনো বেঁচে ছিল, আর সেও একটি ট্যাঙ্ক দিয়ে হানসুর উপর হামলা করে। এতে বংপু আর হানসু অনেকটা আহত হয়ে যায়। তবে হানসু এর পরও লেমগিজিনের উপর হামলা করে, আর এরপর এখানে সবকিছু একদম স্তব্ধ হয়ে যায়। হানসু তাড়াতাড়ি বংপুকে বের হতে বলে, তবে বংপু বের হওয়ার মতো অবস্থায় ছিল না। তার অবস্থা খুবই খারাপ ছিল। এদিকে লেমগিজিন এখনো মরেনি। বংপু হানসুকে বলে, কমান্ডার, বিজয়ের সিগন্যাল দিয়ে দাও। পরে হানসু ট্যাঙ্কের উপরে উঠে ম্যাকআথারের উদ্দেশ্যে সিগন্যাল পাঠায়। সিগন্যাল দেখে ম্যাকআথার বুঝতে পারে এটা হয়তো জাং হানসুরই ইশারা, তাই সে তার সেনাদের অপারেশন ক্রোমাইন শুরু করতে বলে। এদিকে লেমগিজিন হানসুকে পরাপর দুটি শুট করে। হানসু নিচে পড়ে যায়। লেমগিজিন বংপুকেও মেরে ফেলে। পরে সে হানসুর কাছে আসে। হানসুও তার উপর শুট করে। লেমগিজিন লুকিয়ে পড়ে, তবে হানসুর অবস্থা বেশি খারাপ ছিল। সে নড়াচড়াও করতে পারছিল না। তখন আচমকা লেমগিজিন তার উপর শুট করতে থাকে, আর এক পর্যায়ে তার বন্দুকের গুলি শেষ হয়ে যায়। তখন হানসু বলে, চলো এই চ্যাপ্টার শেষ করি। এটা বলেই সে লেমগিজিনের মাথায় শুট করে দেয়। হানসু দেখতে পায় সব দিক থেকে আমেরিকান বিমান ইনচুয়ানে ঢুকতেছে, তাই সে তার সকল সাথীদের কথা মনে করে, কারণ এর জন্যই তারা কিভাবে তাদের জীবন দিয়েছিল। আর এদিকে হান সব জায়গায় হানসুকে খুঁজতেছিল। হানসু তার শেষ সময় তার মায়ের কথা মনে করে, আর সে বলে, মা, আমি তোমায় দেখতে গিয়েছিলাম, তবে কথা না বলে
চলে এসেছি, কারণ আমি ভয় ছিলাম যদি তোমার কাছে যাই তাহলে হয়তো আমি আর যুদ্ধে ফিরতে পারবো না। মা বাবা বেঁচে থাকতে সন্তানের মারা যাওয়া অনেক কষ্টের বিষয়। মা, আমি তোমার লাঠি হতে চেয়েছিলাম, তা আর হলো না, তুমি আমায় ক্ষমা করে দিও। আর এরপরেই হানসু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর হানসুকে খুঁজে পায়, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এরপর জেনারেল ম্যাকাথার আসে। ম্যাকাথার হানসুকে দেখে আর লেমগিজিংকে দেখে। পরে সে হানসুর বীরত্বকে সেলুট জানায়। বন্ধুরা, আবারও কথা হবে অন্য কোনো মুভি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া রইল।